এর আগের ভিডিওতে ডিএলএড পার্ট 1 এক্সামের জন্য চাইল্ড স্টাডিজ থেকে ইউনিট 1 থেকে ইউনিট 3 পর্যন্ত সাজেশন দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে ইউনিট 4 থেকে ইউনিট 6 পর্যন্ত 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, ইউনিট 4-এ যেটা আছে আত্মবিকাশ ও নৈতিক বিকাশ, এখান থেকে 2 মার্কসের যে কোশ্চেনগুলো করবে, নাম্বার 1 ইন্টারনালাইজেশন বা অন্তঃস্থীকরণ কী, নাম্বার 2 আত্মনিয়ন্ত্রণ কী এবং এটি কেন প্রয়োজন, নাম্বার 3 আত্মমর্যাদাবোধ বা সেলফ এস্টিম কাকে বলে, নাম্বার 4 নৈতিক বিকাশ কাকে বলে, নাম্বার 5 কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় ও স্তরগুলি কী কী, নাম্বার 6 সেলফ ইমেজ বলতে কী বোঝায়, নাম্বার 7 আত্মবোধ গঠনের যে কোনো 4টি নির্ধারকের নাম লিখুন। এই ইউনিট থেকে 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলোই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বড় কোশ্চেনে একটাই কোশ্চেন করবে, কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় ও স্তরগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এরপরে ইউনিট 5-এ আছে প্রাক্ষোভিক বিকাশ। তো এখান থেকে প্রথমে 2 মার্কসের সাজেশন দেখো। নাম্বার 1 প্রক্ষোভ কাকে বলে, নাম্বার 2 শিশুদের প্রক্ষোভের 2টি বৈশিষ্ট্য লিখুন, নাম্বার 3 শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কী কী, নাম্বার 4 শিশুদের ক্ষেত্রে ক্রোধ উৎপাদক উদ্দীপকগুলি কী কী, নাম্বার 5 শিশুদের প্রক্ষোভের বহিঃপ্রকাশ হয় কিভাবে, নাম্বার 6 ঈর্ষা কী, নাম্বার 7 মায়ের থেকে বঞ্চিত থাকলে শিশুদের কী কী ফলশ্রুতি হয়। 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলো করলেই হবে এবং এখানেও বড় কোশ্চেনে একটাই কোশ্চেন করবে, শিশুদের জীবন বিকাশের বিভিন্ন পর্যায়ে প্রাক্ষোভিক বিকাশ আলোচনা করুন। এখানে 3টে স্তরের প্রাক্ষোভিক বিকাশ বর্ণনা করতে হবে, প্রাক বিদ্যালয় স্তর, উত্তর বাল্যকাল স্তর এবং বয়ঃসন্ধিকাল। এই দুটো ইউনিটে খুব একটা কোশ্চেন নেই, কিন্তু এরপরে যে ইউনিটটা আছে সেটা এই সাবজেক্টের সবথেকে বড় ইউনিট এবং সবথেকে গুরুত্বপূর্ণ। এই ইউনিটে প্রচুর কোশ্চেন আছে, কিন্তু আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেনই প্রিভিয়াস 10 ইয়ার্সে কোনো না কোনোবারে এসেছে। তো প্রথমে দেখো 2 মার্কসের জন্য, নাম্বার 1 শিখন কাকে বলে, শিখনের 2টি বৈশিষ্ট্য লিখুন, নাম্বার 2 শিখনের প্রকৃতি কী রূপ, নাম্বার 3 শিখন এবং পরিণমনের 2টি পার্থক্য লিখুন, নাম্বার 4 প্রচেষ্টা এবং ভুল তত্ত্বটি কী, নাম্বার 5 স্কিনার বক্স কী, নাম্বার 6 গেস্টাল্ট মতবাদ কী, গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা, নাম্বার 7 শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট মতবাদের তাৎপর্য কী, নাম্বার 8 অতি শিখন কাকে বলে, নাম্বার 9 প্রাচীন অনুবর্তন বা ধ্রুপদী অনুবর্তন কাকে বলে, নাম্বার 10 সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে, নাম্বার 11 থর্নডাইকের শিখন তত্ত্বে কয়টি সূত্রের কথা বলা হয়েছে, নাম্বার 12 শিখনের অন্তর্দৃষ্টি কাকে বলে, নাম্বার 13 স্বল্পস্থায়ী স্মৃতি এবং দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলে, এদের মধ্যে 2টি পার্থক্য লিখুন। 14 স্মৃতির উপাদানগুলি কী কী, নাম্বার 15 শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়, 16 কার্যকরী স্মৃতি কাকে বলে, 17 শিখনের 2টি উদ্দেশ্য লিখুন, 18 অপানুবর্তন কাকে বলে, 19 রিইনফোর্সমেন্ট বলতে কী বোঝায়, নাম্বার 20 অনুবর্তিত উদ্দীপক কী, 21 মনোযোগের পরিসর কাকে বলে, 22 শিখন সঞ্চালন বলতে কী বোঝায়, 23 স্কিনারের শিখন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কী, 24 শিখন সঞ্চালনের বিভিন্ন প্রকারভেদগুলি লিখুন, 25 ধারণা গঠন কী, ধারণা গঠনের 2টি প্রয়োজনীয়তা লিখুন। তো 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। বইয়ে দেখলে তোমরা এর থেকে অনেক বেশি কোশ্চেন পাবে, অত কোশ্চেন না করলেও হবে। এরপরে দেখো বড় কোশ্চেনে যেগুলো করবে, নাম্বার 1 স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি মূল ধারণাটি সংক্ষেপে লিখুন, অথবা স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কোন কোন সালে এসেছিল সেটাও আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো। এরপর নাম্বার 2 মনোযোগ কাকে বলে, মনোযোগের প্রকারভেদগুলি আলোচনা করুন। নাম্বার 3 বিস্মৃতি বা বিস্মরণের কারণগুলি লিখুন। নাম্বার 4 মনোযোগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। নাম্বার 5 প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং সক্রিয় অনুবর্তন তত্ত্বের বৈশিষ্ট্যগুলি বা পার্থক্যগুলি লিখুন। আমি আগেও বলেছিলাম বৈশিষ্ট্য যেগুলো থাকবে সেগুলো তোমরা পার্থক্য হিসেবেও লিখতে পারবে, তাই 2টো কোশ্চেন আমি একসাথেই দিলাম। নাম্বার 6 স্মৃতির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 7 গেস্টাল্ট তত্ত্ব কী, গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন। নাম্বার 8 শিখনের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। নাম্বার 9 শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি আলোচনা করুন। নাম্বার 10 থর্নডাইকের শিখন সূত্রগুলি আলোচনা করুন এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখুন। নাম্বার 11
শিক্ষাগত তাৎপর্য সহ থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি আলোচনা করুন। এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার 12, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করুন। এখানে দু রকম নির্ধারক হবে, ব্যক্তিগত নির্ধারক এবং বস্তুগত নির্ধারক। এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট কয়েক বছর ধরে প্রায় প্রতিবারই এসেছে। এই সবকটা কোয়েশ্চেনই কিন্তু 7 মার্কসের জন্য আসতে পারে, 16 মার্কসের জন্য আসতে পারে, আবার 2 মার্কসের জন্যও আসতে পারে। যেমন ধরো লাস্ট কোয়েশ্চেনটা যদি বড় কোয়েশ্চেনে না আসে, 2 মার্কসের জন্যও আসতে পারে। তখন হবে মনোযোগে যে কোনো দুটি ব্যক্তিগত নির্ধারক লিখুন, অথবা মনোযোগে যে কোনো দুটি বস্তুগত নির্ধারক লিখুন। 2 মার্কসের জন্য আসলে এভাবেই আসবে, এবং বাকি কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। যেমন ধরো শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এটাও 2 মার্কসের জন্য আসতে পারে। 2 মার্কসের জন্য আসলে 2টো করে পয়েন্ট লিখলেই হবে। আবার ধরো থর্নডাইকে যে 3টে সূত্র আছে, প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র, এগুলো কিন্তু 2 মার্কসের জন্য আসতে পারে। থর্নডাইকের প্রস্তুতির সূত্রটি কী, থর্নডাইকের অনুশীলনের সূত্রটি কী, বা থর্নডাইকের ফল লাভের সূত্রটি কী। তাই আমি এই কোয়েশ্চেনগুলো আর 2 মার্কসে আলাদা করে দিইনি, একসাথে বড় কোয়েশ্চেনেই দিয়েছি। আর শুধু 2 মার্কসের জন্য নয়, এখান থেকে অনেক এমসিকিউও থাকে। যারা আমাদের পেড সাজেশন নেবে তাদের আর খুঁজে খুঁজে পড়তে হবে না, সাজেশনের মধ্যে তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। এবং যারা এখনও নাওনি তারা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। পেড পিডিএফে সমস্ত ডিটেলস কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরের ভিডিওতে বাকি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব।